দেখুন মুখ্যমন্ত্রী একজন অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল পারসন। ফলে যেকোনো সময় তিনি এভিডেন্স ট্যাম্পার করতে পারেন। যেকোনো সময় তিনি উইটনেসদের ভয় দেখাতে পারেন। ফলে সেই সমস্ত গ্রাউন্ডে তাকে নিশ্চিতভাবে কাস্টডিতে নিয়ে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা উচিত। আপনি ধরুন একটা পার্টি অফিসে বোম রাখা আছে। আর সঙ্গে প্রার্থী তালিকাও রাখা আছে। তাহলে না, ওখানে প্রার্থী তালিকা রাখা আছে। আমি বোমও ধারে যেতে পারব না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের স্ট্যান্ড। সেদিন তো মুখ্যমন্ত্রীকে ওখানে উপস্থিত পুলিশ আধিকারিকদের উচিত ছিল অ্যারেস্ট করা মুখ্যমন্ত্রী। ইডি প্রথম কথা তাকে স্মুথলি ঢুকতে দিয়েছেন। স্মুথলি ওই এভিডেন্স গুলো নিয়ে যেতে দিয়েছেন। তো যা উম কুকর্ম করেছে তো ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করে সার্ভিস টার্মিনেট করা উচিত। সাসপেনশন সুপ্রিম কোর্ট টাইম এন্ড এগেইন বলেছে neither a punishment nor a stigma। সাসপেনশন চেয়েছেন তার মানে রাজীব কুমার ইন সার্ভিস থাকবেন। এক মাস পরে তার এই ৩১শে জানুয়ারি সম্ভবত তার চাকরি জীবনের শেষ। আর যেদিন পুজো কমিটিকে টাকা দিত না সেদিন কি মানুষ পুজো করতো না দুর্গাপুজো? এই যেদিন ইমামকে ভাতা দিত না সেদিন কি মসজিদে আজান হতো না? নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আইপ্যাক এবং প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে গেল ইডি কয়লা পাচার মামলা। কিন্তু তৎক্ষণাৎ পৌঁছে গেলেন রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিযোগ ইডির যে কাজ তাতে তিনি বাধা দিয়েছেন। মামলাটা পৌঁছেছে সুপ্রিম কোর্টে, রায়ও এসছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যে নজির তৈরি করলেন সেটা কিভাবে দেখছেন? এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিখ্যাত আইনজীবী ফিরদৌস সামি। দাদা, আপনাকে ওঙ্কারের নমস্কার। দেখুন একজন চোর ডাকাতের যে নজির সেই নজির তৈরি করেছেন। তার কারণ একজন ডাকাত যে কাজ করে, একজন চোর যে কাজ করে সেই কাজই করেছেন। তিনি গিয়ে তথ্য নিয়ে এসছেন যেখানে সার্চ চলছিল। সার্চ প্রিমাইসেসটা হচ্ছে এক্সক্লুসিভলি যারা সার্চ করছেন সেই ইনভেস্টিগেটিভ এজেন্সির এক্সক্লুসিভ ডোমেন। সেখানে আর কেউ আনঅথরাইজড ওয়েতে সেখানে এন্ট্রি নিতে পারেন না। তিনি যেই হন, রাজ্যের মুখ্যমন্ত্রী হন, দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, যে কোনো পদাধিকারী হতে পারেন। সার্চ প্লেসে তিনি গেলেন, গিয়ে কি এভিডেন্সেস নিয়ে পালিয়ে এলেন। কোনো কিছু সিজড করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি পারল না। এর পিছনে দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় উল্টে বলছেন আমার পার্টির প্রার্থী তালিকা ছিল এবং সিক্রেট ডকুমেন্ট ছিল। প্রথম কথা, একটা দল তার আবার মানে এত সিক্রেসির কি আছে রাজনৈতিক দল? দ্বিতীয় কথা, আমি তর্কের কাছে ধরে নিই যদি যে ওটা কোনো সিক্রেট ডকুমেন্ট ছিল, প্রার্থী তালিকা ছিল। আচ্ছা, যদি প্রার্থী তালিকা যেখানে রয়েছে সেখানে যদি চুরির মাল রাখা থাকে তাহলে কোনো এজেন্সি যেতে পারবে না? আপনি ধরুন একটা পার্টি অফিসে বোম রাখা আছে। আর সঙ্গে প্রার্থী তালিকাও রাখা আছে। তাহলে না, ওখানে প্রার্থী তালিকা রাখা আছে। আমি বোমও ধারে যেতে পারব না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের স্ট্যান্ড? এটা হতে পারে? হতে পারে না। আর আমি অবাক হয়ে দেখলাম যে ডিজি পুলিশ, পুলিশ কমিশনার তারা সঙ্গ দিয়ে দুষ্কর্ম করাচ্ছে। কেন? মুখ্যমন্ত্রী জেড ক্যাটাগরির নাকি নিরাপত্তা পান, তাই ডিজি পুলিশ ওখানে উপস্থিত ছিল। কালকে যদি জেড ক্যাটাগরির নিরাপত্তা পাওয়া একজন ব্যক্তি সে যদি মার্ডার করতে যান, ডিজি পুলিশ তার সঙ্গ দেবেন? হ্যাঁ, চলো আপনি জেড ক্যাটাগরির নিরাপত্তা পান, চলুন আমরা একসাথে গিয়ে হাত ধরাধরি করে মার্ডার করে আসি। সেটা তো পারেন না। অর্থাৎ দুষ্কর্ম হলে পুলিশের কাজ কি? সেখান থেকে প্রতিহত করা। যিনি দুষ্কর্ম করবেন প্রতিহত করবেন, বা দুষ্কর্ম করলে তাকে অ্যারেস্ট করবেন যদি কগনিজেবল নন বেলেবল অফেন্স হয়। সেদিন তো মুখ্যমন্ত্রীকে ওখানে উপস্থিত পুলিশ আধিকারিকদের উচিত ছিল অ্যারেস্ট করা মুখ্যমন্ত্রীকে। কারণ তিনি কগনিজেবল নন বেলেবল অফেন্স কন্ডাক্ট করছিলেন, ঘটাচ্ছিলেন। ফলে মুখ্যমন্ত্রী সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা প্রয়োজন ছিল, উল্টে তারা সঙ্গ দিয়েছে। খুব স্বাভাবিকভাবে ইডি চাইছেন যে এই তদন্ত কোনোভাবেই মানে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আওতাধীন পুলিশের হাতে না থাকে, সিবিআই হাতে যায়। আর উল্টে এই সমস্ত কুকর্ম দুষ্কর্ম করার পরে এসে ইডির অফিসারদের বিরুদ্ধে আবার অভিযোগ করে দিয়েছেন। সেগুলো স্টে করেছে আদালত খুব স্বাভাবিকভাবে সেই এফআইআর গুলো, এবং এটাই স্বাভাবিক এফআইআর স্টে হওয়াটা। ইডি কোথাও তৃণমূল কংগ্রেস বলছে যে ইডি কোথাও যেন ভয় পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করার সাহস ইডি নেই। দেখুন ইডির সেই সেটিং এর তথ্য চলে আসছে। দেখুন ইডির কি কি করা উচিত ছিল সে নিয়ে আমি এর আগেও বলেছি যে ইডির উচিত ছিল যে ওই এভিডেন্স গুলো আবার রিকালেক্ট করা। এটা করেননি। ইডির উচিত ছিল যে সেই সময় তাকে ওই যখন ঢুকছিলেন সেখানে প্রতিহত করা, বা ঢুকে গেলেও পরবর্তীতে তাকে উপযুক্ত ফোর্স আনিয়ে তাকে অ্যারেস্ট করিয়ে তাকে হস্তান্তর করা, পরবর্তীতে আদালতে এসে সিবিআই চাইতেন। কিন্তু সেটা করেননি। ইডি প্রথম কথা তাকে স্মুথলি ঢুকতে দিয়েছেন, স্মুথলি ওই এভিডেন্স গুলো নিয়ে যেতে দিয়েছেন।
আর আমাদের একদম ক্রিমিনাল লয়ে স্পষ্টত বলা আছে, যখন সার্চ করবেন সার্চ প্লেসে আপনাকে ভিডিওগ্রাফ করতে হবে এবং সেটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আপনাকে পাঠিয়ে দিতে হবে। আপনি সার্চ প্লেসে আপনি ভিডিওগ্রাফ করেছেন কিনা সেটা ইডি বলতে পারবে। ভিডিওগ্রাফ থেকেও হয়তো পরিষ্কার হয়ে যাবে যে ইডির আধিকারিকরা সত্যি সত্যি সহযোগিতা করেছেন না প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করেছেন বা উপযুক্ত সম্মান প্রদর্শনের মাধ্যমে তাকে প্রতিহত করার চেষ্টা করেছেন কিনা বা অসম্মানজনকভাবে প্রতিহত করার চেষ্টা করেছেন কিনা, হোয়াটসঅ্যাপ কিছু তো একটা ঘটেছে। কি ঘটেছে তাহলে সেটা জানা যাবে। ফলে এই সমস্ত কিছু দেখুন আমাদের আইনে নির্দিষ্টভাবে বলা আছে যে কিভাবে সার্চ করতে হবে, কিভাবে সার্চ প্লেসে সিজার করতে হবে, কিভাবে সিজার লিস্ট তৈরি করতে হবে। ফলে এই সমস্ত বিষয়গুলো আইনগত বিষয়, যেগুলো ইডির পক্ষ থেকেও সত্যি সত্যি লেখানো দেখা যাচ্ছে। আর আমি অবাক হয়ে দেখলাম যারা ওখানে আইপিএস আধিকারিকরা ছিলেন তাদের বিরুদ্ধে তাদের সাসপেনশন চেয়েছেন কেন? তো যা কুকর্ম করেছে তো ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করে সার্ভিস টার্মিনেট করা উচিত। সাসপেনশন সুপ্রিম কোর্ট টাইম এন্ড এগেন বলেছে না, এদের পানিশমেন্ট নন স্টিগমা। রাজীব কুমারের সাসপেন্ড চাওয়া হলো, কিন্তু রাজীব কুমার তো চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে। রাজীব কুমারের সাসপেনশন চেয়েছেন, তার মানে রাজীব কুমার ইন সার্ভিস থাকবেন। এক মাস পরে তার এই 31শে জানুয়ারি সম্ভবত তার চাকরি জীবনের শেষ। এর আগে আপনাদের আমার মনে করিয়ে দিতে চাইবো, ইসরাত জাহান মামলায় একজন আইপিএস আধিকারিক ছিলেন, তার একদম রিটায়ার্ড করার 1 মাস পূর্বে তার এগেনস্টে মানে তাকে তার সার্ভিস টার্মিনেট করা হয়েছিল। তিনি চ্যালেঞ্জ করেছিলেন। আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে সেই সার্ভিস টার্মিনেশন কিন্তু রয়ে গেছে। অর্থাৎ এই সরকার, কেন্দ্রের সরকারই ইসরাত জাহান মামলায় একজন আইপিএস আধিকারিককে 1 মাস আগে সার্ভিস টার্মিনেট করেন। অথচ রাজীব কুমারের ক্ষেত্রে উল্টো স্ট্যান্ড নিতে দেখা যায়, অর্থাৎ সাসপেন্ড করেন। সাসপেনশন করা মানে হচ্ছে তিনি সাসপেন্ড করলে ওই কাজে যাবেন না, কিন্তু বাড়িতে বসে বসে প্রথমে 50%, পরবর্তীতে দেখুন এমনি সাসপেন্ড হওয়াকালীন মানে ইয়ে পেলে মানে রিটায়ারাল বেনিফিট পেতে খুব একটা অসুবিধা হবে না। ও আদালত থেকে ঠিক পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই যদি নাও দেন। ওটা কি সেটিং, ফলে সেফ প্যাসেজ দেওয়া। ওটা কি সেটিং দেখছেন আপনি? সেটিং টেটিং দেখুন, আমি ওই শব্দবন্ধে যাচ্ছি না আইনগতভাবে। আমি বলছি যে দেখুন মানে এটা যে পরিমাণ দুষ্কর্ম করেছে তাতে ডিপি ইনিশিয়েট করা উচিত বলে দেখুন, আমি যেহেতু এই ধরনের মামলাগুলো করি ফলে খুব স্বাভাবিকভাবে আমার মনে হয়েছে যে এখানে ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করে তার সার্ভিস টার্মিনেট করার দিকে যাওয়া উচিত। ওই মানে সাসপেন্ড কোনো সাসপেনশন, হ্যাঁ নিশ্চিতভাবেই সে পদে থাকলে ইনফ্লুয়েন্স খাটাতে পারে, সেটা ডিপি চলাকালীন করতে পারেন, কিন্তু ডিপিটা ইনিশিয়েট করা উচিত। ডিপির ইনিশিয়েট করেছেন এই খবর অন্তত আমার কাছে নেই, আপনার কাছে থাকলে জানান। আমার কাছে অন্তত পক্ষে নেই। তাহলে ডিপি ইনিশিয়েট না হলে আপনি সার্ভিস টার্মিনেট করবেন কি করে? মানে এই যা দুষ্কর্ম করেছে সেটা সার্ভিস টার্মিনেট করার মতো দুষ্কর্ম। তার কারণ একজন আইপিএস আধিকারিক কখনো এই কাজ করতে পারেন না তার পদে থাকাকালীন। কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি ধরনের আইনি ব্যবস্থা নিলে বোধ হয়? মুখ্যমন্ত্রীকে সেদিনই অ্যারেস্ট করা উচিত ছিল, বা ভবিষ্যতেও যে তদন্তকারী সংস্থায় পাক না কেন দায়িত্ব তদন্তভার, তাতে তাকে অ্যারেস্ট করা উচিত এবং কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা উচিত। কতগুলো কারণ আছে, যেমন এটা একটা কগনিজেবল নন বেলেবল অফেন্স, এটা একটা যেমন কজ। তার সঙ্গে দেখুন মুখ্যমন্ত্রী একজন অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, ফলে যে কোনো সময় তিনি এভিডেন্স ট্যাম্পার করতে পারেন, যে কোনো সময় তিনি উইটনেসদের ভয় দেখাতে পারেন। ফলে সেই সমস্ত গ্রাউন্ডে তাকে নিশ্চিতভাবে কাস্টোডিতে নিয়ে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা উচিত। লক্ষ্মী টুঙ্গ বলে একজন তিনি অভিযোগ সামনে আনছেন, সে বিষয়টা লক্ষ্মী টুঙ্গার বিরুদ্ধে অভিযোগ যে বেসিক্যালি তার নাম্বার মানে বিবর্ধিত হয়েছে এবং তাকে টেন্টেড লিস্টে, সেই মামলা তো আমারই করা। যে এই যে টেন্টেড তালিকা সম্পূর্ণ দিতে হবে সেই মামলা আমারই করা। এবং শুধু তাই না, এই যে যদি দেখবেন যে যত গ্রুপ ডি এর ক্ষেত্রে যত ভ্যাকেন্সি ছিল তার থেকে বেশি সংখ্যক ওয়েমার্কশিট ম্যানিপুলেশন রয়েছে, আউট অফ দ্য প্যানেল, র্যাঙ্ক জাম, সেগুলো সব রয়েছে। ফলে সেইগুলো আপনার এটা বুঝতে হবে যে যত সংখ্যক ভ্যাকেন্সি তার থেকে বেশি সংখ্যক লোকের কাছ থেকে হয়তোবা এরা টাকা তুলেছে। এই জন্যই তো তদন্ত হওয়া উচিত। আর এই লক্ষ্মীটুঙ্গার তথ্য আমি জানবো কি করে? কারণ সরকারই তো ওই লিস্ট প্রকাশ করেনি, এখনো পর্যন্ত ওএমআর শিট পাবলিশ করেনি। আজকের দিন পর্যন্ত সকলের ওএমআর শিট পাবলিশ নির্দেশ ছিল, পাবলিশ করেনি। টাকা ফেরত? হ্যাঁ অবভিয়াসলি যারা চাকরি পেয়েছে তাদের টাকা ফেরতের নির্দেশ ছিল, যারা এই ওএমআর শিট গুলো সব প্রকাশ করার নির্দেশ রয়েছে, সিবিআই এর প্রতি নির্দেশ হচ্ছে যারা যারা এই ধরনের ম্যানিপুলেশন করেছেন তাদেরকে প্রত্যেকে ডেকে ইন্টারোগেট করা, প্রত্যেককে ডাকতে হবে এবং সেটা হচ্ছে না। সেটা খুব দুঃখজনক যে বেসিক্যালি এই এত কিছু হওয়ার পরেও
এখনো পর্যন্ত টাকা ফেরত হয়নি, ওএমআর শিট পাবলিশড হয়নি। আমি ইভেন রিসেন্টলি একটা ইন ক্যামেরা প্রসিডিংস এর মানে ইন ক্যামেরা ইন্টারভিউ হবে ওর নির্দেশ করেছি, সেটাকে চ্যালেঞ্জ করে এসএসসি সুপ্রিম কোর্টে ছুটেছে। ইন ক্যামেরা প্রসিডিংস তারা করতে চাইছেন না। কেন করতে চাইছেন না তারাই বলতে পারবে। স্বচ্ছতার জন্য তো ইন ক্যামেরা প্রসিডিংস করলে তো কারোর অসুবিধা হওয়ার কথা না। ইন ক্যামেরা মানে আজকে ক্যামেরা প্রসিডিংস হচ্ছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলারও ক্যামেরা প্রসিডিংস হচ্ছে। আদালতে এর আগের দিন দেখবেন একটু ঝামেলা হয়েছিল, তারপরে আদালতে চিফ জাস্টিস কি বলছেন, এর আগে এই যে প্রসিডিংস গুলোতে কেন ইন ক্যামেরা করা হলো, কেন এটাকে পাবলিক ভিউইং এর জন্য রাখা হলো, তার কারণ হচ্ছে যাতে এই প্রসেসের মধ্যে স্বচ্ছতা বজায় থাকে। তাহলে আদালতের প্রসিডিংসেও সেটা ক্যামেরা প্রসিডিংস হচ্ছে, অথচ একটি ইন্টারভিউ যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যতে যে কেউ চ্যালেঞ্জ করতে পারে, সেটা ইন ক্যামেরা প্রসিডিংস করতে রাজি নয় এসএসসি, এত দুর্নীতি করে হচ্ছে না। কিন্তু কাকে সুবিধা দিতে চাইছেন? সরকারের সঙ্গে যারা মানে ঘর করছে তাদেরকে, যারা এক্সপায়ারি প্যানেলের শিক্ষক তাদেরকে, যাদেরকে এখন মাসে মাসে বেতন দিচ্ছেন, বেতন ফেরতের নির্দেশ ছিল তাদেরকে মাসে মাসে বেতন দিচ্ছেন কারণ শুধু আমরা আপনার গুণগান গাইবে বলে? এটা তো উচিত নয়। নতুন নিয়োগটা তাহলে কি? নতুন নিয়োগে যদি এই এক্সপায়ারি প্যানেলের এই যাদেরকে বেতন দিয়ে মাসে মাসে বেতন দিচ্ছেন তাদেরকে নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসিয়েছেন, ফলে তাদের মধ্যে যারা চাকরি পাবেন তাদের চাকরি আবার বাতিল হবে। দুর্নীতি করে যদি কেউ চাকরি পান তাদের চাকরি বাতিল হবে, সেটাই স্বাভাবিক। হুমায়ুন কবির বলছে যে বাংলায় সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন হচ্ছে না, তাই একটা নতুন দলের দরকার, রাজনৈতিক দল। উনি একটা খুলেছেন যে ইউপি। দেখুন, আমি মনে করি যে সংখ্যালঘুদের উন্নয়ন হচ্ছে না, এটা ঠিক শুধু সংখ্যালঘু কেন, শ্রমিকের উন্নয়ন হচ্ছে না, যুবকের উন্নয়ন হচ্ছে না, ছাত্রের উন্নয়ন হচ্ছে না, কারোরই উন্নয়ন হচ্ছে না। ফলে দেখুন, সংখ্যালঘুদের উন্নয়ন হচ্ছে না তাই ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল, সেটাতে আমি কোনোদিনই মানে ধর্মভিত্তিক রাজনৈতিক, যদিও ধর্মভিত্তিক রাজনৈতিক দল বলে কিছু হয় না ভারতবর্ষে, কারণ ভারতবর্ষের যে সাংবিধানিক কাঠামো সেখানে সে যে যাই বলুক, ওই মাইক ফোঁকে যাই বলুক, ওই আসলে তাদের সকলকে বলতে হয় আমার দল একটি ধর্মনিরপেক্ষ দল। কিন্তু যাই হোক, কিন্তু প্র্যাকটিসে তো অনেকেই করেন না। আমি সে প্রশ্নে যাচ্ছি না। দেখুন, নিশ্চিতভাবেই সংখ্যালঘুদের উন্নয়ন হয়নি, এটা সত্য। কিন্তু সংখ্যালঘুদের উন্নয়ন হয়নি এইটা বলে যে সাম্প্রদায়িক রাজনীতি হয়, আমি সেই সাম্প্রদায়িক রাজনীতিকে কখনোই সমর্থন করি না। আমি মনে করি ভারতবর্ষের প্রতিটি রাজনৈতিক দলের এটি স্বাভাবিক কার্যক্রম হওয়া উচিত। ধর্মনিরপেক্ষতার স্পিরিটকে আপহেল্ড করে নিশ্চিতভাবেই সংখ্যালঘুদের উন্নয়ন হয়নি, ছাত্রের উন্নয়ন হয়নি, মহিলার উন্নয়ন হয়নি, ইমামের উন্নয়ন হয়নি, পুরোহিতের উন্নয়ন হয়নি, সকল যার যার উন্নয়ন হয়নি। নিশ্চিতভাবে সেই নিয়ে বলুন, সেই নিয়ে সংগ্রাম করুন, সেই নিয়ে রাস্তার লড়াইয়ে থাকুন, সেই নিয়ে রাজনৈতিক লড়াইয়ে থাকুন, সবকিছু করা যায়। কিন্তু ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতি আমি চিরকাল বিরোধী, মানে আজও বিরোধী, ভবিষ্যতেও বিরোধী থাকবে। জগন্নাথ মন্দির হলো, দুর্গাঙ্গন হলো, আজকের মহাকাল মন্দির মমতা উদ্বোধন। অত্যন্ত দুর্ভাগ্যজনক। যেমন ধর্মনিরপেক্ষ শব্দের অর্থ এরা আসলে বোঝেন না, এবং এই ধর্মনিরপেক্ষভাবে প্রশাসন চালানোর মানেও এরা বোঝেন না। দেখুন, ধর্মনিরপেক্ষ মানে ধর্মহীন দেশ বা ধর্মহীন রাষ্ট্র নয়। আপনার ধর্ম আপনি পালন করবেন এবং আপনি আপনার বিশ্বাস, ধর্ম বিশ্বাস অনুযায়ী আপনার জীবন অতিবাহিত করতে চাইবেন, এর মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি নেই। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি একটি সাংবিধানিক পদাধিকারী, আমি আমার মত পথকে প্রতিষ্ঠা করার জন্য ওই পদের অপব্যবহার করব, প্রশাসনের অপব্যবহার করব, সেটা কোনোভাবেই কাম্য নয়। দেখুন, জনগণ ট্যাক্স দেন, তার ট্যাক্সের টাকায় হাসপাতাল হওয়া উচিত, ট্যাক্সের টাকায় স্কুল হওয়া উচিত, কলেজ হওয়া উচিত, বিশ্ববিদ্যালয় হওয়া উচিত। কিন্তু ট্যাক্সের টাকায় এমনি মহাকাল মন্দির বা এ, ওই দুর্গাঙ্গন বা জগন্নাথ মন্দির, এটা কোনোটাই হওয়া উচিত নয়। বা ট্যাক্সের টাকায় আপনি যদি কাউকে ভাতা দেন বা ওই পুজো কমিটিকে ওই অনুদানই বলুন আর যাই বলুন, উৎকোচ যাই বলুন না কেন, এটা কাউকেই দেওয়াটা কাম্য নয়। দেখুন, যখন পুজো কমিটিকে টাকা দেওয়া হতো না, বা যখন জগন্নাথ মন্দির দীঘায় ছিল না, তখন কি মানুষ কম ধর্মপ্রাণ ছিল? বা যেদিন পুজো কমিটিকে টাকা দিত না সেদিন কি মানুষ পুজো করতো না? দুর্গাপুজো, দুর্গাপুজো মানুষ নিজেরাই করে। এই যেদিন ইমামকে ভাতা দিত না সেদিন কি মসজিদে আজান হতো না? সেদিনও হতো। তাহলে এই যে আসলে এই যে ইমাম ভাতা দেওয়া বা দুর্গাঙ্গন তৈরি করা, জগন্নাথ মন্দির, এইগুলোর মধ্য দিয়ে সরকার ধর্মে প্রবেশ করছে, এটা কাঙ্ক্ষিত নয়। অপরদিকে
ধর্ম যদি সরকারি কার্যক্রমে প্রবেশ করছে, যেটাও কাঙ্ক্ষিত নয়। আর ধর্ম যদি একবার কন্ট্রোল করতে শুরু করে না এই প্রশাসনকে, রাজনীতিকে, তার ভয়ঙ্কর পরিণতি হয়। এরা সেই ভয়ঙ্কর পরিণতিটা উপলব্ধি করতে পারছে না। এরা ভবিষ্যৎটা দেখতে পাচ্ছে না। ভবিষ্যৎটা ভয়ঙ্কর। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যে নজির তৈরি করলেন সেটা কার্যত নজিরবিহীন। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার।